পশ্চিমবঙ্গে যে ধরনের রাজনৈতিক অবস্থা তৈরি হয়েছে, মন্দির, মসজিদ, হিন্দু, মুসলিম, পরবর্তী বিধানসভা নির্বাচন কি এভাবে ধর্মীয় মেরুকরণের উপর ভিত্তি করে হতে চলেছে? এই যে রাজনৈতিক পরিস্থিতি, এই যে ধর্মীয় মেরুকরণের একটা রাজনীতি যেভাবে এই বিষবৃক্ষ শাখা প্রশাখা ছড়িয়ে ফেললো, এর জন্য দায়ী কে বা কারা? আগামী দিনে কিভাবে, কতটা, কোন ধরনের বিপদের সম্মুখীন হতে হবে? এই অবস্থায় কাজী নজরুল ইসলামের সেই বিখ্যাত লাইনের কথা মনে পড়ছে, হিন্দু না ওরা মুসলিম। কান্ডারি কি সত্যি হুঁশিয়ার হতে পারবেন? সত্যি হুঁশিয়ার হবেন? যে পরিস্থিতি তৈরি হয়েছে সেটা আমাদের রাজ্যের যে রাজনৈতিক ঐতিহ্য, সে রাজনৈতিক ঐতিহ্যের সম্পূর্ণ বিরুদ্ধে। আমরা জানি যে আমাদের দেশে স্বাধীনতা আন্দোলনের সময় এমনকি গান্ধীজির মতো ব্যক্তিত্ব, তার কিন্তু এই রাজ্যে স্থান হয়নি। এই রাজ্যের রাজনৈতিক যে পরিসর, সেই রাজনৈতিক পরিসরে ছিলেন নেতাজি এবং যারা আপসহীন ধারার বিপ্লবী, যারা কংগ্রেসের মধ্যে, তখন তো কংগ্রেস ছিল একমাত্র প্ল্যাটফর্ম। কংগ্রেসের মধ্যে যারা বামপন্থী বলে পরিচিত, তাদেরই জায়গা ছিল। স্বাধীনতার পরেও একের পর এক যেভাবে আন্দোলন হয়েছে, ১ পয়সা ট্রাম ভাড়া বৃদ্ধির বিরুদ্ধে আন্দোলন, খাদ্য আন্দোলন, এই যে পরপর যে আন্দোলন হয়েছে, তার পরবর্তীকালে ভাষা এবং শিক্ষা নীতি নিয়ে আন্দোলন, বাস ভাড়া বৃদ্ধির বিরুদ্ধে আন্দোলন, এই যে আন্দোলন একের পর এক চলেছে। স্বাধীনতার পরেও এই রাজ্যে বামপন্থীদেরই জায়গা ছিল এবং একটা সময় ভারতবর্ষের ১ম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু বলেছিলেন, কলকাতা দুঃস্বপ্নের নগরী। সেটা বামপন্থী আন্দোলনের দিকে তাকিয়েই তিনি বলেছিলেন। কিন্তু এখন দক্ষিণপন্থী শক্তিগুলো, তারা এত উগ্র দক্ষিণপন্থী এবং অতি দক্ষিণপন্থী যে শক্তিগুলো যারা আজকের ক্ষমতায় আছে, সে রাজ্যে হোক কেন্দ্রে হোক, তারা যে ক্ষমতায় আছে, তারা যে রাজনীতি করছে, এই রাজনীতির সঙ্গে আমাদের রাজ্যের রাজনৈতিক ঐতিহ্য, যে সংগ্রামী ঐতিহ্য, তার সঙ্গে কোনো মিল নেই। আমরা দেখছি যে গতকাল একজন বারবার দল বদল করা এমএলএ, তিনি বাবরি মসজিদ এর শিলান্যাস করলেন, ভিত্তি স্থাপন করলেন। আবার তাকে কিছু রাজনৈতিক শক্তি, তাকে যদি ব্যবহার করা যায়, তারও একটা বাসনা কাজ করছে, একটা ইচ্ছা কাজ করছে, সেটাও আমরা দেখতে পাচ্ছি। আবার ওই বাবরি মসজিদের পাল্টা দেখা গেল বিজেপি দলের একজন নেতা, তিনি সেখানে রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন। গতকাল ছিল বাবরি মসজিদের যে সৌধ, সেই সৌধ ধ্বংসের দিন। সেদিনই আবার শৌর্য দিবস হিসেবে পালন করলেন এবং মিছিলে হাঁটলেন আমাদের রাজ্যের বিরোধী দলনেতা। আর আজকে সকাল থেকে দেখলাম যে ওই ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে, সেখানে এই যে মন্ত্রপাঠ হচ্ছে, ৫ লক্ষের নাকি মন্ত্রপাঠ হবে, সেসব নিয়ে তারা ব্যস্ত রইলেন এবং মিডিয়া তাদের পিছনে একেবারে প্রচুর প্রচার, মিডিয়া কিছু মিডিয়া তাদেরকে প্রচার দেওয়া শুরু করলো। অর্থাৎ এই যে রাজনীতি, এই রাজনীতি ধর্মীয় মেরুকরণের রাজনীতি। এই রাজনীতির সঙ্গে সাধারণ মানুষের স্বার্থের কোনো সম্পর্ক নেই। যেখানে কেন্দ্র এবং রাজ্য সরকারের নানা দুঃশাসন, অপশাসন, তাদের যে নানা নীতি, তার জন্য মানুষ যখন একেবারে আ জেরবার হয়ে যাচ্ছে, তখন তাদের দৃষ্টিকে ঘুরিয়ে দেওয়ার জন্য এবং সামনে যে ভোট আছে রাজ্য বিধানসভার, সেই ভোটে ফায়দা তোলার জন্য এই ধরনের রাজনীতি চর্চা হচ্ছে। এবং এই রাজনীতি এলো কেন? এটা একটা প্রশ্ন। এই প্রশ্নটা সত্যিই ভাবার যে আমাদের রাজ্যে এই রাজনীতি আসতে পারল কেন? আমাদের রাজ্যে এই রাজনীতি হলো এই কারণে যে, ঐক্যবদ্ধ বামপন্থী আন্দোলনের যে পরিসর ছিল, ঐক্যবদ্ধ বামপন্থী আন্দোলনকে ভিত্তি করে মানুষের যে স্বপ্ন তৈরি হয়েছিল, সেই বামপন্থী আন্দোলন একেবারে বিশেষ করে গত ৩৪ বছরের ক্ষমতার পরে, ৩৪ বছরে যারা ক্ষমতায় ছিলেন, সেই ৩৪ বছরের ক্ষমতার পরে বামপন্থী আন্দোলন অত্যন্ত দুর্বল হয়। বামপন্থী আন্দোলন সম্পর্কে মানুষের যে স্বপ্ন ছিল, সে স্বপ্নের
ওপরে সেটা আঘাত তৈরি করে। ফলে এই যে বামপন্থী আন্দোলনের যে পরিণতি হলো এবং তার মধ্যে দিয়ে বিশেষ করে বামপন্থী দলগুলোর মধ্যে যে মতবাদিক সংগ্রাম, তত্ত্ব নিয়ে সংগ্রাম, আলাপ আলোচনার পরিবেশ, এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো অ্যাবসেন্ট হয়ে গেল এবং তার ফলে যে যুক্তিবাদী মানসিকতা, তার ভিত্তিতে রাজনৈতিক আন্দোলন, তার ভিত্তিতে সামাজিক আন্দোলন, এই আন্দোলনের পরিসর সম্পূর্ণভাবে আ চলে গেল আমাদের রাজ্য থেকে এবং দক্ষিণপন্থী শক্তি সামনে এসে গেল। এবং এই দক্ষিণপন্থী শক্তিরাই আজকের এই রাজ্যে এই ধরনের রাজনীতি করছে, যে রাজনীতির সঙ্গে এ রাজ্যের মানুষ কিন্তু অভ্যস্ত নয়। ফলে এখানে যেটা দরকার সেটা হচ্ছে ঐক্যবদ্ধ বামপন্থী আন্দোলন। এই ঐক্যবদ্ধ সংগ্রামী বামপন্থী আন্দোলন। এই ঐক্যবদ্ধ সংগ্রামী বামপন্থী আন্দোলনই একমাত্র পারবে এই দক্ষিণপন্থী রাজনীতি, যেটা ভোটের জন্য তারা এইভাবে ধর্মীয় মেরুকরণের রাজনীতি করছে, তাকে একমাত্র পরাস্ত করতে। এটাই একমাত্র রাস্তা। অর্থাৎ ঐক্যবদ্ধ বামপন্থী আন্দোলন এবং মানুষের যে নানা সমস্যা, সে কৃষি জীবনের সমস্যা, শ্রমিক জীবনের সমস্যা, মানুষের মূল্যবৃদ্ধির সমস্যা, চাকরির সমস্যা, শিক্ষার সমস্যা, মানুষের নারীদের যে নিরাপত্তার সমস্যা, এই সমস্যাগুলোকে নিয়ে যদি আন্দোলন গড়ে ওঠে, তাহলেই একমাত্র এই রাজনীতিকে আমরা পরাস্ত করতে পারবো। নতুবা এই রাজনীতি আরো ভয়াবহ চেহারা নেবে, যেটা আমাদের কাছে অত্যন্ত ক্ষতিকর হয়ে দাঁড়াবে। এই অবস্থায় সাধারণ মানুষ সত্যি কি তারা জেগে উঠছেন? তারা কি সচেতন হচ্ছেন? নাকি কোন কারণে তারা এখনো চুপ হয়ে আছেন? সাধারণ মানুষ সচেতন হচ্ছে যেখানেই সত্যিকারের বামপন্থী আন্দোলনের তারা আহ্বান দেখছে, সেখানে কিন্তু মানুষ যুক্ত হচ্ছে। যে আন্দোলন, এই যে এসআইআর এর বিরুদ্ধে যে আন্দোলন, যে আন্দোলনে মানুষ কিন্তু যুক্ত হয়েছে এবং গোটা রাজ্যের মানুষ যুক্ত হয়েছে এসআইআর এর আন্দোলনের বিরুদ্ধে। এসআইআর বিরোধী যে আন্দোলন, সেই আন্দোলনের বিরুদ্ধে মানুষ কিন্তু যুক্ত হচ্ছে। এবং এখানেও এই এই যে আন্দোলনের যে শক্তির কথা বললাম, আন্দোলনের যে পথের কথা বললাম, এই পথ নিয়ে নানা রকম বিভ্রান্তি, এটা নিয়েও সমস্যা তৈরি হচ্ছে। আজকে যেখানে এসআইআর কে সম্পূর্ণভাবে বাতিল করার কথা, সেই বাতিল করার দাবি কিন্তু এসইউসিআই কমিউনিস্ট ছাড়া আর কেউ বাতিল করার দাবি করেনি। তাহলে আমি এই উদাহরণটা দিলাম এই কারণে যে আন্দোলন হচ্ছে, সে আন্দোলন কেবলমাত্র ভোটমুখী আন্দোলন। ভোটমুখী যদি আন্দোলন হয়, তাহলে মানুষ হয়তো আসবে, তাদের সমস্যা নিয়ে আসবে। কিন্তু সে আন্দোলন কখনো সত্যিকারের মুক্তির যে পথ, সেই পথের রাস্তাকে সে পরিষ্কার করতে পারবে না। ফলে সত্যিকারের আ বামপন্থী আন্দোলন, যুক্ত বামপন্থী আন্দোলন, সেটাই হচ্ছে আজকের একমাত্র রাস্তা। আজকে যেভাবে জিনিসপত্রের দাম বাড়ছে, শিক্ষার উপরে যেভাবে আক্রমণ হচ্ছে, গোটা শিক্ষা ব্যবস্থাটাকে যেভাবে আজকে বেসরকারিকরণের দিকে নিয়ে যাওয়া হচ্ছে, স্কুলগুলো বন্ধ হয়ে যাচ্ছে, যেভাবে শিক্ষকদের চাকুরি নিয়ে যে সমস্যা তৈরি হয়েছে, শিক্ষকদের সম্মান নিয়ে যেভাবে টানাটানি চলছে, তাদেরকে যেভাবে অসম্মানিত করা হচ্ছে এবং বিশেষ করে যে চাকরির কোনো সুযোগ সুবিধে নেই। গোটা দেশে চাকরির কোনো সুযোগ সুবিধে নেই। মানুষের বেঁচে থাকার জন্য যে আ অন্তত ন্যূনতম একটা বেতনের মধ্য দিয়ে তাদের যে চাকরি, সেই চাকরির কোনো সুযোগ সুবিধে আজকের এই সরকারগুলো তৈরি করতে পারছে না। এবং কয়েকদিন আগে আপনাদের এখানেই বলেছি যে রাজ্য সরকার রিপোর্ট কার্ড তৈরি করেছে এবং সেখানেও কিন্তু ভোটের রাজনীতি তারা করার চেষ্টা করেছে। তারা মানুষের যে মৌলিক সমস্যা, সে সমস্যা নিয়ে কোন রকম কথা সেখানে বলেনি। এবং কেন্দ্রীয় সরকার তো আরো আ জনবিরোধী নীতিগুলোকে তারা আনছে। এই যে সম্প্রতি যে শ্রম কোড এনেছে, সেই শ্রম কোডের মধ্য দিয়ে শ্রমিকদের যে আ প্রতিবাদের রাস্তা, শ্রমিকদের ইউনিয়ন করার অধিকার, শ্রমিকদের মজুরির অধিকার, ন্যূনতম মজুরির অধিকার, সেই মজুরির অধিকারগুলোকে তারা সম্পূর্ণভাবে কেড়ে নিয়েছে। ফলে এই যে নীতিগুলো চলছে, কেন্দ্রীয় সরকার যে জাতীয় শিক্ষানীতি নিয়েছে, সেই জাতীয় শিক্ষানীতির বিরুদ্ধে আন্দোলন হচ্ছে এবং সে আন্দোলনে শিক্ষক-শিক্ষাবিদরা আ যুক্ত হচ্ছেন।
ফলে আন্দোলনগুলোকে যদি সঠিক দাবির ভিত্তিতে সঠিক খাতে যদি পরিচালিত করা যায়, তাহলে মানুষ কিন্তু আসবে। আবারও কৃষকরা আন্দোলন করছে এবং দেখুন যে এই যে আ কৃষকদের যে ১ মাস ধরে আন্দোলন দিল্লির বর্ডারে, সে ১ মাস ধরে আন্দোলনের ফলে সাময়িকভাবে দাবি মেনে নিলেও আবারও কিন্তু তাদেরকে আন্দোলনে নামতে হচ্ছে। কারণ যে দাবিগুলো তারা মেনে নিয়েছে, সেগুলোকে তারা কার্যকরী করছে না। ফলে এই যে নানা সমস্যা আছে, এই সমস্যাগুলো নিয়ে যদি ঐক্যবদ্ধ সংগ্রামী বামপন্থী আন্দোলন গড়ে ওঠে, যেটা আমাদের রাজ্যের একটা ঐতিহ্য, ৫০ এর দশকে, ৬০ এর দশকের যে ঐতিহ্য, সেই ঐতিহ্য যদি আবার ফিরিয়ে আনতে আমরা পারি। পরবর্তীকালে ভাষা শিক্ষা নিয়ে যে আন্দোলনের ঐতিহ্য তৈরি হয়েছিল, বাস ভাড়া বৃদ্ধির বিরুদ্ধে আন্দোলনের ঐতিহ্য তৈরি হয়েছিল, সেই ঐতিহ্য যদি আবার আমরা ফিরিয়ে আনতে পারি, তাহলে আজকের এই যে দক্ষিণপন্থী শক্তি, তাদের যে জনসাধারণের যে আ স্বার্থ বিরোধী যে কাজ, কেবলমাত্র ভোটমুখী যে কাজ এবং তার ভিত্তিতে বিভাজনের রাজনীতি, সেটাকে পরাস্ত করা সম্ভব। শুধুমাত্র কৃষকরা নন, শ্রমিকরাও রাস্তায় নামছেন। এই যে শ্রমকোডের বিরুদ্ধে শ্রমিকরা, কৃষকরা একসঙ্গে রাস্তায় নামছেন এবং আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলন গড়ে তুলবেন বলে জানা যাচ্ছে। এই যে শ্রম কোড তারা করেছে, ২৯ টা শ্রম আইনকে বাতিল করে যে আইনগুলো তৈরি হয়েছিল, তারও একটা দীর্ঘ ঐতিহ্য আছে। লড়াইয়ের ফলেই দেশে বিদেশে এবং আমাদের দেশে ব্রিটিশরা যখন ক্ষমতায় ছিল, সেই ব্রিটিশ শাসনের সময় থেকে শ্রমিকরা তাদের দাবি নিয়ে আন্দোলন গড়ে তুলে শ্রম আইন চালু করেছিল। শ্রম আইন চালু করতে বাধ্য করেছিল। এবং পরবর্তীকালে স্বাধীনতার পরে একের পর এক আইন এসেছিল এবং ন্যূনতম মজুরির আইন এসেছিল। এখন যে কাজটা তারা করছে, সেটা হলো যে ৩০০ জন শ্রমিক থাকলে একমাত্র তাদেরকে ছাঁটাই করার ক্ষেত্রে, লে অফ করার ক্ষেত্রে, লক আউট করার ক্ষেত্রে, ছাঁটাই করার ক্ষেত্রে একমাত্র সরকারের অনুমতি লাগবে। অথচ আজকের যেভাবে আ প্রযুক্তির ফলে যেভাবে শ্রমিক সংখ্যা কমছে, তাতে যদি এই যে শ্রমিক সংখ্যার ঊর্ধ্বসীমা যদি ৩০০ তে নিয়ে যাওয়া হয়, তাহলে যেটা হবে এবং আমরা দেখিয়েছি যে ৭৪% শ্রমিক, গোটা দেশের ৭৪% শ্রমিক তারা কিন্তু শ্রম আইনের বাইরে চলে যাবে। অর্থাৎ তাদের তারা মালিকের লে অফ, লক আউট, ছাঁটাই এর শিকারে পরিণত হবে এবং তারা তার বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলতে পারবে না। এমন একটা পরিস্থিতি এই শ্রম কোডের মধ্য দিয়ে তারা তৈরি করেছে। তারা তাদের ন্যূনতম মজুরির অধিকার, সেই ন্যূনতম মজুরির অধিকার হারিয়ে এখানে যে ফ্লোর ওয়েজ এর ব্যবস্থা করেছে, সেই ফ্লোর ওয়েজ এর মধ্য দিয়ে ন্যূনতম মজুরির অধিকার, তার থেকে তারা বঞ্চিত হবে। ফলে এই হচ্ছে আজকের সরকার তার নানা আইনের মধ্য দিয়ে করার চেষ্টা করছে, বিশেষ করে কেন্দ্রীয় সরকার। ফলে এর বিরুদ্ধে শ্রমিক, কৃষক যে আন্দোলন করছেন, সেই আন্দোলন একটা আশার পথ দেখাচ্ছে। সব মিলিয়ে তাহলে কি কান্ডারি হুঁশিয়ার হবেন, এই আশা আমরা রাখতে পারি? নিশ্চয়ই। আমি আগেই বলেছি যে সত্যিকারের বামপন্থী আন্দোলন তার নীতি, নৈতিকতা, সংস্কৃতির ভিত্তিতে যদি একটা রাজনৈতিক লাইন, সঠিক রাজনৈতিক লাইনের ভিত্তিতে যদি আন্দোলন গড়ে ওঠে, সে আন্দোলন এবং ঐক্যবদ্ধ বামপন্থী আন্দোলনই লাগবে। আবার তার মধ্যে এই যে সঠিক লাইনের যে প্রশ্নটা, সে প্রশ্নটাও নিয়ে আলাপ আলোচনা, তর্ক বিতর্ক চলবে এবং তার মধ্য দিয়ে যে ঐক্যবদ্ধ আন্দোলন, সেই ঐক্যবদ্ধ আন্দোলন যদি গড়ে ওঠে, সেটাই হবে সঠিক কান্ডারি এবং সেই কান্ডারি একমাত্র এই আন্দোলনকে একটা সঠিক খাতে বয়ে নিয়ে যাবে।